নিউজরুম থেকে মাসুমা রয়েছে আপনাদের সঙ্গে। একদিকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি বা তার বিরোধিতায় দিকে দিকে আন্দোলন চলেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান, সুতি একাধিক জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, সেখানেই শেষ নয়। তারপর দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সোনপুর থেকে ঘটকপুকুর, সেখানেও একই ছবি আমরা দেখেছি। আজ সুপ্রিম শুনানি ছিল, তবে এই শুনানিতে একাধিক বিষয় স্পষ্ট হচ্ছে। বলা হচ্ছে যে ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনো রকম বদল নয় এবং 5ই মে পরবর্তী শুনানি রয়েছে। এখনই কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, 7 দিন সময় দেওয়া হলো সরকারকে। পরবর্তী শুনানি 5ই মে দুপুর 2টায়। 5 দিনের মধ্যে আবেদনকারীরা নিজেদের জবাব দিক। 72টি আবেদনকে 5টিতে সীমাবদ্ধ করার নির্দেশ। নোডাল অফিসার নিয়োগের নির্দেশ। ওয়াকফ বোর্ড ও ওয়াকফ কাউন্সিলে কোনো নিয়োগ করা যাবে না, এমনটাও জানানো হচ্ছে। পাশাপাশি প্রধান বিচারপতির তরফে জানানো হচ্ছে ওয়াকফ সম্পত্তি ঠিক যেমন ছিল তেমনই থাকবে এবং 5 দিনের মধ্যে আবেদনকারীদের নিজেদের উত্তর বা নিজেদের জবাব দেওয়ার কথাও জানানো হচ্ছে। 5 দিনের মধ্যে আবেদনকারীদের নিজেদের জবাব দিক, এমনটাও বলা হয়েছে। এবং পরবর্তী শুনানি 5ই মে দুপুর 2টায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরবর্তী শুনানির দিন কি হয়। আর এখান থেকে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, একদিকে দিকে দিকে এই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ চলেছে এবং তারপর আজ সুপ্রিম শুনানিতে একাধিক বিষয় স্পষ্ট হচ্ছে। মূলত কি কি বলা হচ্ছে আজ? দেখো, আজকে মূলত সুপ্রিম কোর্ট যেটা করলো, যে অন্তর্বর্তী স্থগিতাদেশ যা চাওয়া হয়েছিল, সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু দেশের শীর্ষ আদালত দেয়নি নতুন ওয়াকফ আইনের উপরে। তার বদলে কয়েকটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। নির্দেশগুলো কি? প্রথমত হচ্ছে যে সমস্ত প্রপার্টিগুলো ওয়াকফ বলে ডিক্লায়ার্ড বা রেজিস্টার্ড, সেই সমস্ত প্রপার্টির ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না সরকার। এই অর্থাৎ যে সময়সীমা দেওয়া হয়েছে, যেটা তুমি বলছিলে, যে 7 দিন পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিপোর্ট দাখিল করা হবে এবং সেই রিপোর্টের দাখিল করার আরও 5 দিন পর যারা আবেদনকারী তারা রিপোর্ট দাখিল করবে, তাদের জবাব দেবেন সুপ্রিম কোর্টের কাছে। এই যে সময়সীমা, অর্থাৎ 5ই মে পর্যন্ত যে সময়সীমা, এই 5ই মে পর্যন্ত ওয়াকফ বলে ডিক্লেয়ার্ড বা রেজিস্টার্ড কোনো প্রপার্টিতে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। এবং একই সাথে যেটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক হচ্ছিল, যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিল এই গঠন, এবং এক্ষেত্রে 2জন অমুসলিম সদস্য রাখার প্রভিশন রাখা হয়েছে নতুন আইনে। এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেটা জানালো, এই 2জন অমুসলিম সদস্য রাখার এই প্রভিশনটা এখনই চালু করা যাবে না। অর্থাৎ নতুন করে কোনো ওয়াকফ বোর্ড বা কাউন্সিল গঠন করা যাবে না। যে সকল ওয়াকফ বোর্ড বা কাউন্সিল কাজ করছে সেগুলো সেভাবেই কাজ করবে। এই 2টি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট, কিন্তু কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। 7 দিনের মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাদের রিপোর্ট জমা করবেন সুপ্রিম কোর্টে। তার 5 দিন পরে যারা আবেদনকারী ছিলেন তারা তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্ট এবং পরবর্তী শুনানি হবে 5ই মে। 5ই মে পর্যন্ত এই অন্তর্বর্তী 2টি নির্দেশ জারি করলো আজকে দেশের শীর্ষ আদালত। আজ যখন শুনানি শুরু হয় তখন কিন্তু প্রথমেই প্রধান বিচারপতি যখন বলতে শুরু করেন, তখন কিন্তু একদম প্রথমেই ইন্টারাপ্ট করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, গতকালের যে শুনানি হয়েছে সেখানে বেশ কিছু বিষয় দেখে তার উপরে সম্পূর্ণ আইনটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলেছি, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে প্রায় 90 লক্ষ মানুষের সাথে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে যে নতুন আইন তৈরি হয়েছিল তার আগে প্রায় 90 লক্ষ মানুষের সাথে কথা বলা হয়েছে। যেমন যে যৌথ সংসদীয় কমিটি তৈরি করা হয়েছিল, তারা যেমন বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে বা পার্লামেন্টে যে লাইব্রেরিতে যখন মিটিং হচ্ছে, বিভিন্ন ওয়াকফ বোর্ডের সদস্য বা মুসলিম সদস্য, আইনজীবী থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠিত নাগরিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করে তাদের মতামত নিয়েছেন। ঠিক তেমনই ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু প্রচুর তথ্য তারা পাঠিয়েছেন সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকার বা এই যৌথ সংসদীয় কমিটিকে, এবং তাদের যে উপদেশ, সেই উপদেশের উপর ভিত্তি করে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন পাশ করা হয়েছে এবং সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সইও হয়ে গেছে এবং এটা আইনেও পরিণত হয়ে গেছে। এখন যেটা প্রশ্ন, যে তাহলে সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে? সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য, যে গতকাল 3টি বিষয় নিয়ে মূলত সুপ্রিম কোর্টে কথা হয়েছিল। একটা
হচ্ছে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ যে কাউন্সিল, সেখানে 22 জন সদস্য থাকবেন, তার মধ্যে সর্বাধিক, তার মধ্যে 2 জন অমুসলিম সদস্য থাকতে পারে। যতগুলি আবেদন জমা পড়েছে 72টি আবেদনের প্রত্যেকটিতেই কিন্তু এই বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। সেক্ষেত্রে একেবারে ইন্দ্রাণী, এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আজ সুপ্রিম কোর্টের তরফে একাধিক বিষয় বলা হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে ফিরদৌস শামীম তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে শোনাবো। তারা নিয়োগ করবে না, যেমন বোর্ড, কাউন্সিল এগুলো অ্যাপয়েন্ট করবে না, তারা নিজেরাই বলেছেন। তার কারণ হচ্ছে গতকাল যে আর্গুমেন্ট, তাতে যে আদালতের যে অবজারভেশন, সেখান থেকে তারা খুব পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে আদালতের কোন নির্দেশ হতে চলেছে। ফলে খুব স্বাভাবিকভাবে টেকনিক্যালি তারা আজকে এসে প্রথমে অ্যাকসেপ্ট করে নেয় যে বোর্ড এবং কাউন্সিল আমরা তৈরি করবো না। সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। কারণ আপনি যদি 8 লক্ষ প্রপার্টি দেখেন, 8 লক্ষ প্রপার্টির মধ্যে প্রায় 4 লক্ষ প্রপার্টি হচ্ছে ওয়াকফ বাই ইউজার। সেই ওয়াকফ বাই ইউজার যদি ডিক্লেয়ার্ড হয়ে থাকে বা রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে কিন্তু সেগুলো কোনোভাবেই ডিনোটিফাই করা যাবে না। ফলে এই অন্তর্বর্তীকালীন সময়ে ফলে এই নির্দেশটা সব থেকে গুরুত্বপূর্ণ। ফলে এই যে ওয়াকফ বাই ইউজার যেটিকে অমিট করতে চাইছিলেন, যেটি মূলত এটার উপরেই মূলত আক্রমণ করতে চাইছিলেন, প্রায় 50% সম্পদ থ্রেটের মুখে পড়তো, সেই জায়গা থেকে 50% সম্পদ সেটির উপরে যে চোখ ছিল কর্পোরেট পুঁজির এবং বিশেষ করে যারা চাইছিলেন এই সম্পদগুলোকে হাতিয়ে নেওয়ার, তাদের অন্ততপক্ষে উদ্দেশ্য সফল হলো না, এটুকু বলা যায়। আদালত বলেছে 5টি রিট পিটিশনকে সিলেক্ট করতে বলেছেন। সেই 5টি রিট পিটিশনকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 1, 2, 3, 4, 5 বলে চিহ্নিত করবেন। বাকি রিট পিটিশনগুলোকে অ্যাপ্লিকেশন হিসেবে ট্রিট করে 5 জন করে উভয় পক্ষের কাউন্সিল তাদের বলেছেন নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে সেই 5 জন কাউন্সিল সাবমিশন রাখবেন এবং সেই সাবমিশনের উপর ভিত্তি করে আদালত তার পরবর্তী রায় প্রদান করবে। আর ইউনিয়ন অফ ইন্ডিয়া জানিয়েছেন তারা 7 দিনের মধ্যে তারা এই যে রিট পিটিশনগুলো সিলেক্টেড হবে, এই রিট পিটিশনের সাপেক্ষে তাদের যে লিখিত বক্তব্য সেটা তারা জানাবে। একদিকে ঘোষিত ওয়াকফ সম্পত্তির কোনো রকম বদল নয়, আজ সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর ফিরদৌস শামীম তিনি সেটা বলছেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট যা দেখছে তাই বলছে, আলোচনা হচ্ছে, তোলপাড় হচ্ছে, বিভিন্ন ছবি ভাইরাল হচ্ছে। কে বলছেন? অধীর রঞ্জন চৌধুরী, শোনাই কি বলেছেন। মাননীয় বিচারপতি যা দেখছে তাই বলছে, সারা দেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে ভাইরাল হয়ে গেছে, কি করে খুন হচ্ছে, কি করে ঘর পুড়ছে, কি করে পুলিশের গাড়ি পুড়ছে, সব দেখতে পাচ্ছে। অথচ ওয়াকফ আইনটা কি আমরা সবাই জানি না সেটা। যারা মারছে তারা জানে না কেন মারছে, যারা মরছে তারা জানে না কেন মরছে। উভয়েরই কারণ নাকি ওয়াকফ কি তাই আমরা কেউ জানি না। অদৃশ্যের এই পরিহাস। আর এখান থেকে ইন্দ্রাণীর কাছে আরো একবার যাবো। ইন্দ্রাণী, আজ একাধিক বিষয় যেমন বলা হচ্ছে, ঠিক পাশাপাশি এই সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বেশ কিছু আবেদন জমা পড়েছিল। আজ যে বিষয়টা বলা হচ্ছে যে 72টি আবেদনকে 5টিতে সীমাবদ্ধ করা হোক, সেই নির্দেশ দেওয়া হচ্ছে, সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করো। একদমই, দেখো 72টি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন করে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আবেদন জমা পড়ছে। আজকে প্রধান বিচারপতি যেটা জানালেন যে এত লোক যদি নিজেদের বক্তব্য রাখতে চায় তাহলে মামলাটার যে শুনানি তার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেই কারণে তিনি নির্দেশ দিয়েছেন যে এই 72টা যে আবেদন সেটিকে সীমাবদ্ধ করা হোক 5টিতে, অর্থাৎ মূল 5টি আবেদনকে শুনবেন বিচারপতিরা এবং এই যে বাকি আবেদনগুলোকে এর সাথে জুড়ে দেওয়া হবে, অর্থাৎ এর সাথে সাপ্লিমেন্ট হিসাবে বাকি আবেদনগুলো থাকবে। প্রত্যেকটা আবেদনেরই শুনানি হবে, কিন্তু মূলত 5টা আবেদন থাকবে এবং বাকি আবেদনগুলোকে এই যে 5টি আবেদনের সাথে জুড়ে দেওয়া হবে এবং এর জন্য একজন নোডাল অফিসারও নিয়োগ করতে বলেছেন প্রধান বিচারপতি। অর্থাৎ কিভাবে এই আবেদনগুলোকে এক জায়গায় করা হবে, মূল 5টা আবেদন কি হবে, বিরোধীদের পক্ষ থেকে যে বিরোধিতা করা হয়েছে ওয়াকফ আইনে তার মূল 5টা আবেদন কি হবে এবং বাকি আবেদনগুলোকে কিভাবে তার সাথে যুক্ত করা হবে, আইনজীবীদের সাথে কথা বলা, সমগ্র বিষয়টা ঠিক করা, এর জন্য একজন নোডাল অফিসারও কিন্তু নিয়োগ করার নির্দেশ দিয়েছেন আজকে প্রধান বিচারপতি।
কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে এই যে আবেদনগুলো ছিল এরা কিন্তু প্রত্যেকেই চেয়েছিল অন্তর্বর্তী স্থগিতাদেশ, কিন্তু আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেলেন না তারা, তার পরিবর্তে দুটি অন্তর্বর্তী নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি অনুরোধ করেছিলেন তাকে 7 দিন সময় দিতে, এবং সেটাও কিন্তু মঞ্জুর করেছেন আজকে প্রধান বিচারপতি, এবং একই সাথে নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে কেন্দ্র যেমন তার জবাব জানাবে, সেই জবাবের উত্তরে বা সেই জবাবের বিরুদ্ধে আবেদনকারীদের কি কি বক্তব্য আছে একেবারে ইন্দ্রাণী, এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। একদিকে যখন একটার পর একটা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে অযথা চেঁচামেচি করলে হবে না, লক্ষ লক্ষ স্বাক্ষর তৈরি করে কি ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবে, কি বলেছেন তিনি, শোনাব। হাতে তো থাকবে না। বিচারপতি বলেছেন জেলা শাসক ইনকোয়ারি করতে পারবে, জাজমেন্ট দিতে পারবে না। ট্রাইব্যুনাল, ওয়াকফ বোর্ড তারা পরীক্ষা নিরীক্ষা করবে, জাজমেন্ট দেবে ট্রাইব্যুনাল, ওয়াকফ বোর্ড ইনকোয়ারি করতে পারে। ওয়াকফ একটা ইউজার, ব্যবহার সূত্রে 300-400 বছর ওয়াকফ কে কাগজ রেখেছে, পাবে কেউ কাগজ? মুখ্যমন্ত্রী সেই দুর্বলতাটা দেখে ভাবছেন সব দখল করব। এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ওয়ান্স এ ওয়াকফ ফর এভার এ ওয়াকফ। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ভারতের বর্ষের সংবিধান দেখে। এরা চেঁচামেচি করছে, লক্ষ লক্ষ স্বাক্ষর তৈরি করে ওয়াকফ বোর্ড কেড়ে নেবে। হিন্দু দেবত্ব সম্পত্তি বেনারসের কারবার ক্ষমতা আছে, আমি জিজ্ঞাসা করছি। মথুরার আছে, ওই তামিলনাড়ুর আছে, কারোর ক্ষমতা নেই, তারা ব্যবহার করছেন। এখানে মা শারদার সম্পত্তি আছে, কাটতে পারবে। রামকৃষ্ণ মিশনের আছে, কাটতে পারবে। ওই আপনার স্বামী বিবেকানন্দর মানে যারা ভক্ত তার নামে অনেক সম্পত্তি আছে, কাটতে পারবে। এসব দিকে হাত দেন। বিচারপতিরা সেটাই বলেছেন, অন্য জায়গায় আপনি করুন, কেন আপনার ওয়াকফে পড়েছেন? যা করছেন বিচারপতিরা একেবারে আইনসম্মত, সংবিধান সম্মত, বিচার সম্মত। আইন বিচারপতিরা কেবল সরকারকে দিয়েছেন, ওরা বলেছেন কান্নাকাটি করে, হুজুর আমাদের কথা শোনা হলো না। সব তো শুনেছি, আপনারা তো আইন পাস করেছেন। এখান থেকে সরাসরি ইন্দ্রাণীর কাছে আরো একবার যাবো। ইন্দ্রাণী, দেখো, আজকে যে ওয়াকফ আইনে দ্বিতীয় দিনের যে শুনানি হলো, তাতে কিন্তু প্রথমবারই একদম প্রথম থেকেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু বারে বারে বলেছেন যে আমাদের সময় দেওয়া হোক। তখন প্রধান বিচারপতি বলেন যে ঠিক আছে, আপনি যখন এতবার করে সময় চাইছেন আপনাকে সময় দেওয়া হবে, কিন্তু দুটি শর্ত আছে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিল, 22 জনের যে কাউন্সিল বা বোর্ড সর্বাধিক করার কথা বলা হয়েছে, এখন অর্থাৎ এই মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত সেগুলো কিছু করা যাবে না, বা 5 তারিখ মামলার যে পরবর্তী শুনানি আছে সেই পর্যন্ত এই বিষয় কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। মেনে নিয়েছেন তুষার মেহতা, তিনি বলেছেন ঠিক আছে আমরা এতে সম্মত। দ্বিতীয়ত প্রধান বিচারপতি যেটা বলেছিলেন যে ওয়াকফ প্রপার্টি বলে ঘোষিত অর্থাৎ ডিক্লেয়ার্ড বা রেজিস্টার্ড সেই সম্পত্তিগুলোতে এখনই কোনোভাবে হাত দেওয়া যাবে না, 5 তারিখ পর্যন্ত এই কোনো সম্পত্তিতে হাত দেওয়া যাবে না। তুষার মেহতা কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তিনিও এটাও মেনে নিয়েছেন। অর্থাৎ প্রধান বিচারপতির পক্ষ থেকে যে দুটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে দুটিই কিন্তু মেনে নিয়েছে আজকে কেন্দ্র। তার ফলে তুষার মেহতাকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে 7 দিনের সময় দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। 3 বিচারপতির এই বেঞ্চ আজকে বলেছেন যে 7 দিন আপনি সময় চাইছেন, আপনাকে 7 দিন সময় দেওয়া হোক। কেন্দ্র এই বিষয় নিজেদের বক্তব্য জানাক। আজ যখন শুরু হয়েছিল তখনই কিন্তু প্রধান বিচারপতি একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। গতদিনও আমরা যেমন দেখেছিলাম প্রধান বিচারপতি বিভিন্ন প্রশ্ন করেছিলেন এই আইনকে নিয়ে। তিনি বলেছিলেন যে এই আইনের সব কিছু পাল্টানো সম্ভব নয় বা এই সব কিছু পাল্টানো উচিত নয়। তখনই কিন্তু তুষার মেহতা বলেন যে দেখুন এই আইনটা অনেক বড় একটা আইন, আইনের সামান্য কিছু বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে, সেগুলো শুনে এই আইন সম্বন্ধে বা এই আইনের উপর স্থগিতাদেশ জারি করা বা এই আইনের নিয়ে কিছু চিন্তা ভাবনা করা এখনই উচিত নয়। আমাকে বলার সুযোগ দেওয়া হোক, আমাকে 7 দিন সময় দেওয়া হোক, আমি 7 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার
কোন দৃষ্টিভঙ্গি থেকে এই আইন তৈরি করেছেন সেই বিষয়টা আমি বলবো। প্রচুর মানুষের সাথে আমরা কথা বলেছি, দেশের প্রচুর সাধারণ মানুষের মতামত নিয়েই এই আইন তৈরি করা হয়েছে। সেই সাধারণ মানুষের মতামতকেও কিন্তু অগ্রাহ্য করা যায় না। বারে বারে বলেন সলিসিটর জেনারেল, এরপরই প্রধান বিচারপতি বলেন যে ঠিক আছে 7 দিন আপনাকে সময় দেওয়া হলো। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, যখন ওয়াকফ আইন প্রথম সংসদে নিয়ে আসা হয়েছিল তখন বিরোধীদের প্রবল আপত্তিতে এটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় এবং সেই যৌথ সংসদীয় কমিটি কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি চালায়। বিভিন্ন রাজ্যে তারা গেছেন, পশ্চিমবঙ্গেও তারা গিয়েছিলেন। এরকম বিভিন্ন রাজ্যে যেখানে প্রচুর মুসলিম ওয়াকফ সম্পত্তি আছে সেসব রাজ্যে তারা যান। এছাড়াও দিনের পর দিন, সপ্তাহে প্রায় 3 দিন 4 দিন তারা এই মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে বিভিন্ন আইনজীবী থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব বা যাদের ওয়াকফ প্রপার্টি আছে বা ওয়াকফ বোর্ড যেগুলো আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড, এদের প্রত্যেককে কিন্তু ডেকে পাঠিয়েছেন এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের মতামত জেনেছেন। একই সাথে দেশের সাধারণ নাগরিকদের জন্যও কিন্তু একটি ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছিল, ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও প্রচুর মানুষ তাদের মতামত জানিয়েছেন। যৌথ সংসদীয় কমিটি তাদের যে রিপোর্ট সেখানে বলেছে প্রায় 90 লক্ষ মানুষ কিন্তু তাদের মতামত জানিয়েছে। এই যে সাধারণ মানুষ তাদের মতামত জানিয়েছেন, আজ তুষার মেহতা বারে বারে সেই বিষয়টিকেই পয়েন্টেড করেছেন এবং বলেছেন যে কিছু লোক 72টি আবেদন জমা পড়েছে, অর্থাৎ 72 জন আবেদনকারী এই আইনের বিরোধিতা করছেন, কিন্তু দেশের প্রচুর মানুষের সাথে কথা বলে এই আইন পরিবর্তন করা হয়েছে। তাদের কথাও কিন্তু ভাবা উচিত প্রধান বিচারপতি। কি কি আধারের উপর ভিত্তি করে এই আইন পরিবর্তন করা হলো, কি কি বিষয়কে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই নতুন ওয়াকফ আইন নিয়ে এলো, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন এবং তার জন্য একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দ্রাণী, এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। একদিকে একাধিক প্রতিক্রিয়া যেমন পাওয়া যাচ্ছে নওশাদ সিদ্দিকী, তিনি বলছেন যে কেন্দ্র সরকারের সংসদে বিল পাস করে আইন তৈরি করেছে কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। দীর্ঘ আলোচনা বললেও, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কথা গল্প শোনালেও, আমি তো ওই কমিটি যখন ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিল আমি তো অংশগ্রহণ করেছিলাম। একটা টিমকে মাত্র 2 মিনিট করে টাইম দেওয়া হয়েছে। সেখানে 40টার উপরে সংশোধনী ছিল। সেই সংশোধনী কোথায় কোথায় মুসলিম ধর্মীয় ভাবাবেগ থেকে শুরু করে আপনার সংবিধানের উপরে আঘাত দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিচ্ছে, সবগুলো ওখানে বলার জায়গা ছিল, কিন্তু মাত্র 2 মিনিট টাইম দিয়েছিল। ফলে আজকে সুপ্রিম কোর্টের কাছে যেভাবে আমরা ডিমান্ড রেখে, মানে আমাদের যে পিটিশন ছিল, সেই পিটিশনের গুরুত্বপূর্ণ দিক ছিল কি ওয়াক বাই ইউজার। কারণ যে ওয়াক প্রপার্টি আছে তার 50% কম বেশি ওয়াক বাই ইউজার হিসাবে পরিচালিত হচ্ছে। কেন্দ্র সরকার তার সংখ্যার জোর দেখিয়ে দুটো কক্ষে বিলটাকে পাস করিয়ে আইনে পরিণত করলেও কিন্তু ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে। আগামী মাসের 5 তারিখে শুনানি আছে। আশা করছি যেগুলো সংবিধান বহির্ভূত আছে প্রত্যেকটা বিষয় নিয়ে চর্চা হবে এবং এই বিলকে তাদেরকে আবার এই অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করবে বা প্রত্যাহার করতে বাধ্য হবে। নওশাদ সিদ্দিকী বলছেন আশা করি এই সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহার করতে বাধ্য হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী শুনানির দিন কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব এবং পরবর্তী শুনানি কি হয় সেটাই দেখার। নতুন কিছু করা যাবে না এমনটাই বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো। আনটিল দ্য নেক্সট হিয়ারিং এখন যেভাবে চলছিল নতুন কিছু করা যাবে না। আমাকে ডিটেলসটা দেখতে হবে, আমি একটা মেসেজের ভিত্তিতে বলছি, কিন্তু আপনারা খবর রাখুন সুপ্রিম কোর্ট আজকে কিছু একটা রায় দিয়েছে। কোর্ট সেড আনটিল দ্য নেক্সট হিয়ারিং এখন যেভাবে চলছিল নতুন কিছু করা যাবে না। আমাকে ডিটেলসটা দেখতে হবে, আমি একটা মেসেজের ভিত্তিতে বলছি, কিন্তু আপনারা খবর রাখুন সুপ্রিম কোর্ট আজকে কিছু একটা রায় দিয়েছে। পরবর্তী শুনানি কি হয় সেটাই দেখার। রায় বিস্তারিত দেখে তবেই জানাবো এমনটাই বললেন তিনি। এখান থেকেই দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট, এই সংক্রান্ত বিষয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট তিনি করেছেন, সেই পোস্ট একবার দেখাই আপনাদের। আজ ওদের ওয়াকফ সম্পত্তি, কাল আপনার দেবত্ব সম্পত্তি। আজ আপনি চুপ আছেন, কাল বাকিরা চুপ থাকবে। ধর্মের লেনাদেনা কতটা জানি না, কিন্তু এটুকু জানি ওদের যাবতীয় নজর কেবল সম্পত্তির দিকে। এই সোশ্যাল মিডিয়া পোস্ট দেবাংশুর ভট্টাচার্যের এই সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, দেখাচ্ছি, যেখানে তিনি লিখেছেন আজ ওদের ওয়াকফ সম্পত্তি, কাল আপনার দেবত্ব সম্পত্তি। আজ আপনি চুপ আছেন, কাল বাকিরা চুপ থাকবে। এমনটাই সোশ্যাল মিডিয়া পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। এই মুহূর্তে দেখাচ্ছি তার সোশ্যাল মিডিয়া পোস্ট। ধর্মের লেনাদেনা কতটা জানি না, কিন্তু এটুকু জানি ওদের যাবতীয় নজর কেবল সম্পত্তি শব্দটাই।
দেখুন তার সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। আর এখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণীর কাছে আরও একবার যাবো। ইন্দ্রাণী, একদিকে এই সংশোধিত আইন প্রত্যাহারের দাবি হোক বা বিরোধিতাই হোক, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, একাধিক জায়গায় আগুন জ্বলেছে, আন্দোলন চলেছে, অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আজ একাধিক প্রশ্নের উত্তর যেমন দিতে বলা হচ্ছে আবেদনকারীদের, পাশাপাশি আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হচ্ছে। আরও একবার যদি বিস্তারিত জানান। একদিকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দিকে দিকে বিক্ষোভ, দিকে দিকে অগ্নিগর্ভ পরিস্থিতি, তারই মাঝে আজ সুপ্রিম কোর্টের শুনানি, ওয়াকফ শুনানি ছিল। তবে এখনই কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, 7 দিন সময় দেওয়া হলো সরকারকে। পরবর্তী শুনানি রয়েছে 5 মে দুপুর 2টোয়। 5 দিনের মধ্যে আবেদনকারীদের নিজেদের জবাব দেওয়ার কথাও বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 72টি আবেদনকে 5টিতে সীমাবদ্ধ করার একটা নির্দেশ দেওয়া হচ্ছে। নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেওয়া হচ্ছে। ওয়াকফ বোর্ড ও ওয়াকফ কাউন্সিলে কোনো নিয়োগ করা যাবে না, অর্থাৎ এই সংক্রান্ত বিষয় নিয়োগের যে বিষয়টা উঠে আসছিল, আজ সুপ্রিম কোর্টে সেই বিষয়টা স্পষ্ট করা হচ্ছে। ওয়াকফ বোর্ড ও ওয়াকফ কাউন্সিলে কোনো রকম নিয়োগ করা যাবে না। পাশাপাশি প্রধান বিচারপতির তরফে যেমনটা জানানো হচ্ছে, ওয়াকফ সম্পত্তি যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ তার কোনো রকম বদল নয়। ওয়াকফ সম্পত্তি ঠিক যেমন ছিল তেমনই থাকবে, এমনটাই বলা হচ্ছে। পাশাপাশি এই আইনের বিরোধিতায় একাধিক আবেদন জমা পড়েছিল এবং এই যে আইন তার চ্যালেঞ্জ করে বেশ কিছু নির্দেশনামা বা বেশ কিছু আবেদন যেমন জমা পড়েছিল, ঠিক তারই পাশাপাশি আজ সেই আবেদনের উত্তর দিতে বলা হচ্ছে। এখান থেকে ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, ইন্দ্রাণী শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে 5 মে পরবর্তী শুনানি রয়েছে এবং পরবর্তী শুনানিতে কি হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যপালকে বলছেন এখনই কোথাও যাবেন না, আগে শান্তি ফেরুক, এখনই কোথাও যাবেন না, আরও কিছুদিন অপেক্ষা করুন, ওখানে শান্তি ফিরছে, আগে মানুষের আত্মবিশ্বাস ফেরুক। আমিও তো যেতে পারতাম, এক একজনের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম হয় না, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালকে আবেদন করছেন যে এখনই কোথাও যাবেন না, আরও কিছুদিন অপেক্ষা করুন, ওখানে শান্তি ফিরছে, অর্থাৎ অগ্নিগর্ভ পরিস্থিতির পর ধীরে ধীরে শান্তি ফিরছে, এখনই কোথাও যাবেন না, আর কিছুদিন অপেক্ষা করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন যে আগে মানুষের আত্মবিশ্বাস ফেরুক। তিনি এটাও জানিয়েছেন যে আমিও তো যেতে পারতাম, এক একজনের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম হয় না, সেক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন যে আগে শান্তি ফেরুক, তারপরেই তিনি যেন সেখানে যান। কি বলেছেন তিনি, আরও একবার শোনাবো। শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুধুমাত্র মন্তব্য নয়, রাজ্যপালের কাছে তার আবেদন যে পরিস্থিতি আগে শান্ত হোক, এই পরিস্থিতিতে কোথাও না যাওয়ার আবেদন তিনি করছেন।